শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? আমাদের আশা ও বিশ্বাস তোমরা সবাই ভালো আছো। আমি আজকে আবার তোমাদের অনলাইন ক্লাসে স্বাগতম। আজ আমি তোমাদের দশম শ্রেণীর জীববিজ্ঞানের অধ্যায় 12 অর্থাৎ বংশগতি ও বিবর্তন সম্পর্কে আলোচনা করব। আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অধ্যায় বংশগতি ও বিবর্তন। এই অধ্যায়ে তোমাদেরকে বংশগতি সম্পর্কে আলোচনা করা হয়েছে এবং বিবর্তন সম্পর্কে। তো বংশগতি এবং বিবর্তন সম্পূর্ণই ভিন্ন বিষয়। একটা হলো বংশগতি, তারপর সেটা বিবর্তন, পালাক্রমে দেখা গেছে কিছু পরিবর্তন হওয়ার কারণে বিবর্তনের ধারা চলে আসছে। তাহলে এই ক্ষেত্রে আমি যদি বংশগতি সম্পর্কে তোমাদেরকে কিছুটা ধারণা দিই, সেক্ষেত্রে আসতেছে একটি জীব তার অনুরূপ অর্থাৎ প্রতিরূপ বৈশিষ্ট্য নিয়ে পৃথিবীতে আরেকটা জীব সে রেখে যেতে চায়। এটাই হলো একটা জীবের বৈশিষ্ট্য। অর্থাৎ একটা বংশ থেকে আরেকটা বংশ ক্রমান্বয়ে তার সেই জীবটার অনুরূপ বৈশিষ্ট্য নিয়ে পৃথিবীতে আবার আসতেছে। তো এক্ষেত্রে এই যে জীব থেকে জীব সৃষ্টি অর্থাৎ বংশানুক্রমে এক বংশ থেকে আরেক বংশে আসতেছে, সেক্ষেত্রে আমি তোমাদেরকে যে টপিকসগুলো নিয়ে আলোচনা করবো সেক্ষেত্রে হলো জীবের বংশগতি, ক্রোমোজোম, ডিএনএ, আরএনএ, জিন, ডিএনএ অনুলিপন, আর একটা হলো ডিএনএ টেস্ট। এক্ষেত্রে হলো জীবের বংশগতি অর্থাৎ হেরিডিটি। তো জীবের বংশগতি নিয়ে যেখানে আলোচনা করা হয়েছে বা বিশদভাবে ব্যাখ্যা দেওয়া হয়েছে সেটাই হলো জেনেটিক্স অর্থাৎ বংশগতি বিদ্যা। তাহলে এক্ষেত্রে আমি আসি, প্রথমেই তোমাদের যে ফার্স্ট ইনিংসে আসতে হবে জীবের বংশগতির ক্ষেত্রে। এক্ষেত্রে পিতামাতার বৈশিষ্ট্যগুলো বংশানুক্রমে তার সন্তান সন্ততির দেহে স্থানান্তরিত হয়, এটাই আমরা জানি। দেখা গেল যে তোমার পিতামাতার কিছু বৈশিষ্ট্য তোমার মধ্যে সঞ্চারিত হয়েছে, আবার পরবর্তী প্রজন্মে আবার দেখা যাবে যে একই বৈশিষ্ট্য বা কিছুটা ভিন্ন বৈশিষ্ট্য আবার সঞ্চারিত হয়েছে, একটু পরিবর্তন অনেক সময় হয়। এখন আসো যে জীবের বংশগতির ক্ষেত্রে আমি ক্রোমোজোম সম্পর্কে তোমাদের একটু ধারণা দিতে চাই। ক্রোমোজোম, এক্ষেত্রে আসো আমরা জানি ক্রোমোজোমকে সাধারণত দুই ভাগে ভাগ করা যায়। একটা হলো অটোজোম, দুই নম্বর হলো সেক্স ক্রোমোজোম। আমাদের দেহ গঠনে যে ক্রোমোজোম অর্থাৎ আমাদের দেহকে বর্ধিত করার জন্য যেটা সাহায্য করে সেটাকে বলা হয় অটোজোম, আর যেটা লিঙ্গ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেটাকে বলা হয় সেক্স ক্রোমোজোম। তাহলে আমরা আসি যে আমাদের যে ক্রোমোজোম দুই ধরনের, অর্থাৎ একটা হলো অটোজোম আর একটা হলো সেক্স ক্রোমোজোম। মানব দেহে সাধারণত 23 জোড়া ক্রোমোজোম থাকে, এর মধ্যে 22 জোড়া দেহ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আর এক জোড়া আমাদের লিঙ্গ নির্ধারণে ভূমিকা পালন করে। আসো নিউক্লিয়াসের নিউক্লিওপ্লাজমে অর্থাৎ আমাদের হলো 22 জোড়া আর এক জোড়া হলো সেক্স ক্রোমোজোম। এর মধ্যে দেখো যে যেহেতু নিউক্লিওপ্লাজমে আমাদের নিউক্লিয়াসের নিউক্লিওপ্লাজমে ক্রোমোজোম অবস্থিত, আবার ক্রোমোজোমের যে প্রধান উপাদান সেটা হলো ডিএনএ, আরএনএ, জিন। বিজ্ঞানী স্ট্র্যান্সবার্জার 1875 খ্রিস্টাব্দে ক্রোমোজোম আবিষ্কার করছে। সাধারণত সংখ্যা ক্রোমোজোমের যে সংখ্যা সেটা হলো 2 হতে 1600 পর্যন্ত হতে পারে, আর দৈর্ঘ্যে 3.5 থেকে 3.00 এবং প্রস্থে 0.2 থেকে 2.0 মাইক্রন। তাহলে আমরা যদি সংখ্যা বলি তাহলে আসে, আমি কি বলছি, সংখ্যা 2 থেকে 1600 পর্যন্ত হতে পারে। এটা হলো ক্রোমোজোমের সংখ্যা অর্থাৎ প্রাণীভেদে। এখন আসো দৈর্ঘ্যে বলছি 3.5 থেকে দৈর্ঘ্যে
দৈর্ঘ্যে বলা হয়েছে 3.5 থেকে 3.00। তাহলে আমার দৈর্ঘ্যে আসতেছে 3.5 থেকে 3.00, আর প্রস্থে আসতেছে 0.2 থেকে 2.0। এখন আসো যে ক্রোমোজোম সাধারণত আমাদের মানে কোন কাজগুলো করে থাকে। মানুষের চোখের রং, যে কোনো মানুষের চোখের রং, চুলের প্রকৃতি, চামড়ার গঠন ক্ষেত্রে ক্রোমোজোম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ক্রোমোজোমকে বলা হয় ফিজিক্যাল বেসিস অফ হেরিডিটি, অর্থাৎ আমাদের বাহ্যিক যে বৈশিষ্ট্য সেক্ষেত্রে ক্রোমোজোম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বাহ্যিক বৈশিষ্ট্যের ক্ষেত্রে। তো আমরা যদি ক্রোমোজোম সম্পর্কে তোমাদের মোটামুটি ধারণা দিয়ে থাকি, তাহলে এক্ষেত্রে আসলে এই কারণে ক্রোমোজোমকে সাধারণত বংশগতির ভৌতভিত্তি নামে আখ্যায়িত করা হয়। আমি একটু আগে বলছি একে বলা হয় ফিজিক্যাল বেসিস অফ হেরিডিটি। এখন আসো আমরা যদি ক্রোমোজোম সম্পর্কে একটু ফিরে যাওয়ার পর যদি আসি যে ডিএনএ সম্পর্কে, আমরা ডিএনএ সম্পর্কে যাও। ডিএনএ আমরা জানি ডিএনএ মানে হলো ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড। এটা হলো ডিএনএ পুনরূপ, অর্থাৎ এনএ নিউক্লিক অ্যাসিড। নিউক্লিক অ্যাসিডকে দুই ভাগে ভাগ করা হয়, একটা হলো ডিএনএ আর একটা হলো আরএনএ। অর্থাৎ ডিএনএ হলো ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড, আরএনএ হলো রাইবোনিউক্লিক অ্যাসিড। কেন এটাকে ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড বলছে, এটাকে কেন রাইবোনিউক্লিক অ্যাসিড বলছে? সাধারণত আমরা জানি যে ডিএনএ যে গঠনটা সেক্ষেত্রে আমাদের যেটা মানে প্রধান যে তিনটা টপিকস নিয়ে সাধারণত ডিএনএ গঠিত হয়, এতে 5 কার্বন যুক্ত কি থাকে, শর্করা থাকে। কি থাকে? 5 কার্বন যুক্ত শর্করা। তাহলে এখন আসো আমি যে এটাকে কেন ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড বলা হয়েছে আর এটাকে কেন রাইবোনিউক্লিক অ্যাসিড বলা হয়েছে তোমাদের একটু স্ট্রাকচার মাধ্যমে বুঝিয়ে দেই। দেখো 5টা কার্বন, 1 2 3 4 5, CH2OH। আচ্ছা, 1 2 3 4 5। এখন আসো আমি দুটো স্ট্রাকচার রাখলাম, একটা হলো ডিএনএ আর একটা হলো কি আরএনএ। অর্থাৎ একটা হলো ডিঅক্সিরাইবোজ আর একটা হলো রাইবোজ। প্রথমটা হলো রাইবোজ আর পরেরটা হলো ডিঅক্সিরাইবোজ। এখন আসো যদি আমি রাইবোজ আঁকি এইচ, এক্ষেত্রে OH এইচ OH এইচ, এটা হলো আমার রাইবোজের কি বলা হয় স্ট্রাকচার, অর্থাৎ আরএনএ। তাহলে এই ক্ষেত্রে আসো OH শুধু একটা জায়গায় পার্থক্য হবে 2 নাম্বার কার্বনে, এখানে H এখানে হবে H। তাহলে এখান থেকে আমার একটা অক্সিজেন বাদ হয়ে যাওয়ার কারণে এটা হলো ডিঅক্সিরাইবোজ। তাহলে এটার নাম হলো কি ডিঅক্সিরাইবোজ। তাইলে আমরা জানি যে ডিএনএ অর্থাৎ ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড। নিউক্লিক অ্যাসিড। আর আরএনএ জানি রাইবোনিউক্লিক অ্যাসিড। তাহলে একটা হলো ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড আর একটা হলো রাইবোনিউক্লিক অ্যাসিড। তো এই ক্ষেত্রে আসো যে আমি তোমাদেরকে রাইবোজ আর ডিঅক্সিরাইবোজের স্ট্রাকচার দেখাইছি। তো যদি আমি ডিএনএ এর ক্ষেত্রে আসি, অর্থাৎ ক্রোমোজোমের যে প্রধান উপাদান, এই ক্রোমোজোমের যে প্রধান উপাদান সেটা হলো ডিএনএ। ডিএনএ সাধারণত তোমার স্থায়ী পদার্থ, অর্থাৎ এটি সাধারণত 2 সূত্র বিশিষ্ট পলিনিউক্লিয়েটার চেইনের সর্পিলাকার গঠন। এখানে সুগারটা দেওয়া হয় নাই।
অর্থাৎ আমি এখন একটু স্ট্রাকচারটা মুছে দিচ্ছি। আমি ডিএনএ সম্পর্কে আসি। ডিএনএ অর্থাৎ নাম্বার 1 5 কার্বন যুক্ত শর্করা। তাহলে আমি ডিএনএর গঠনে পেলাম, প্রাথমিক অবস্থায় পেলাম 5 কার্বন যুক্ত কি শর্করা, তারপরে নাইট্রোজেন গঠিত বেস বা ক্ষার। 2 নাম্বার হলো নাইট্রোজেন গঠিত বেস বা ক্ষার। নাম্বার 3 অজৈব ফসফেট। তো এখন আসো এই যে 5 কার্বন যুক্ত শর্করা, নাইট্রোজেন গঠিত বেস বা ক্ষার, অজৈব ফসফেট, এর মধ্যে নাইট্রোজেন গঠিত যে বেস বা ক্ষার সেটা হলো আমার সাধারণত 4 ধরনের। কি কি? অ্যাডেনিন, থাইমিন, সাইটোসিন, গুয়ানিন। তো আমার সাধারণত যে 4 ধরনের বেস পাওয়া গেছে সেটা হলো এডেনিন আর গুয়ানিন। একে বলা হয় এডেনিন আর গুয়ানিন, একে বলা হয় পিউরিন। একে আবার 2 ভাগে ভাগ করা হয়েছে। তারপর আসো সাইটোসিন আর থাইমিন, একে বলা হয় পাইরিমিডিন। তাহলে আমি তোমাদেরকে কি বললাম যে এডেনিন আর গুয়ানিন হলো পিউরিন, সাইটোসিন আর থাইমিন হলো পাইরিমিডিন। অর্থাৎ পিউরিন সর্বদাই পাইরিমিডিনের সাথে, পাইরিমিডিন সর্বদাই পিউরিনের সাথে একে অপরের পরিপূরক, কিন্তু এক নয়। অর্থাৎ এদের আকার আকৃতি অনেকটা একে, ওদের যে বৈশিষ্ট্যের ক্ষেত্রে একে অপরকে ছাড়া ওরা বন্ড গঠন করতে পারে না। তাইলে এডেনিন থাইমিনের সাথে ডাবল বন্ড, গুয়ানিন সাইটোসিনের সাথে ট্রিপল বন্ড দ্বারা যুক্ত। এক্ষেত্রে তোমাদের যে আমি একটা স্ট্রাকচার এঁকেছিলাম, অর্থাৎ 5টা কার্বনের যে স্ট্রাকচারটা সেটা এখানে আসছে, যে অর্থাৎ অক্সিজেনটা দেওয়া হয় না এখানে। 1 নাম্বার কার্বন, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, এটা হলো 5 নাম্বার কার্বন। আর এক্ষেত্রে আসতেছে 1, 2, 3 নাম্বার কার্বন। অর্থাৎ এটা হলো 5 নাম্বার কার্বন, এটা হলো 3 নাম্বার কার্বন। তাইলে তোমার প্রত্যেকটাই আমার ফসফেট দেখা গেল 5 নাম্বার আর 3 নাম্বার কার্বনের সাথে ফসফেট গুলো যুক্ত হয়েছে, আর মাঝখানে যেগুলো আছে সেগুলো হলো সুগার। এটা হলো ডিএনএ তোমাদের যে গঠনটা। আরেকটা আমরা যেটা জানি, ডিএনএ সাধারণত পেঁচানো সিঁড়ির মতো, অর্থাৎ ঘুরানো কি সিঁড়ির মতো থাকে। তো এই ক্ষেত্রে আমরা জানি যে ডিএনএ গঠনটা এরকম। তো এই ক্ষেত্রে তোমার এডিনিন থাইমিনের সাথে, গুয়ানিন সাইটোসিনের সাথে, সাইটোসিন গুয়ানিনের সাথে, থাইমিন এডেনিনের সাথে সর্বদা একে অপরের সাথে পরিপূরকভাবে যুক্ত থাকে। তো এক্ষেত্রে আসো যে দেখা যাচ্ছে আমাদের, অর্থাৎ এই বন্ধন সর্বদা একটা পিউরিন আর একটা কার সাথে, পাইরিমিডিনের সাথে যুক্ত থাকে একে অপরের সাথে, এবং একটি সূত্রের গুয়ানিন অন্য সূত্রের সাইটোসিনের সাথে ডাবল বন্ড এবং সাইটোসিন গুয়ানিনের সাথে ট্রিপল বন্ড দ্বারা যুক্ত থাকে। এক্ষেত্রে সুতরাং এই দুইটা সূত্রের একটি অন্যটির পরিপূরক, কিন্তু আগেও বলছিলাম যে একরকম নয়। হেলিক্সের প্রতিটা যে পূর্ণ গুণন, অর্থাৎ এক্ষেত্রে প্রতিটা পূর্ণ গুণনের জন্য যে গুণন দিয়ে আসতেছে তাতে হলো 34 আইনস্টাইন। আর পার্শ্ববর্তী দুটি নিউক্লিওটাইডের যে দ্রুত, অর্থাৎ এটা থেকে এটার যে নিউক্লিওটাইডের দ্রুত এটা হলো 3.4 আইনস্টাইন। আচ্ছা, অর্থাৎ এখানে আইনস্টাইন ইজ ইকুয়াল টু 10 to the power minus 10 মিটার। এই ডিএনএর দুটি পলিনিউক্লিওটাইড সূত্র বিপরীতভাবে অবস্থান করতে, অনেকটা পেঁচানো কি সিঁড়ির মতো। আমরা যদি ডুপ্লেক্স বাড়ি দেখি তাহলে দেখবো যে পেঁচানো সিঁড়িগুলো দেখা যাচ্ছে।
সেক্ষেত্রে অনেকটা এরকম পেঁচানো সিঁড়ির মতোই থাকে। আর দেখা যায় যে এক্ষেত্রে ক্ষারগুলো সাহিত্যভাবে অর্থাৎ প্রধান অক্ষের সাথে লম্বভাবে কি করতেছে, অবস্থান করতেছে। অর্থাৎ ডিএনএ অণুর বাইরের দিকের দণ্ড দুটি পরপর সুগার, আমরা দেখতেছি যে বাইরে পরপর সুগার, এবং দেখা যাচ্ছে যে এদের ভিতরে দিকে থাকতেছে কি নাইট্রোজেন বেস। আমরা জানি নাইট্রোজেন বেস 4 ধরনের, এডিনিন, থাইমিন, গুয়ানিন, সাইটোসিন। এখন দেখা যাচ্ছে যে সাধারণত যে আমাদের তিনটা দ্বারা যে 5 কার্বন যুক্ত শর্করা, নাইট্রোজেন গঠিত বেস, অযৌগ, ফসফেট, এদেরকে একত্রে বলা হয় নিউক্লিওটাইড, এদেরকে বলা হয় নিউক্লিওটাইড। আর ডিএনএ সাধারণত ক্রোমোজোমের স্থায়ী পদার্থ, অর্থাৎ স্থায়ীভাবে ক্রোমোজোমে কি করে, অবস্থান করে। কিন্তু মজার বিষয় হলো মার্কিন বিজ্ঞানী তোমার দেখা গেল যে ওয়াটসন এবং ইংরেজ বিজ্ঞানী ক্রিক 1953 সালে প্রথম ডিএনএ অণুর ডবল হেলিক্স আবিষ্কার করেছে। এখন আসো যে ডিএনএ সম্পর্কে তোমাদেরকে বললাম যে ডিএনএ ক্রোমোজোমের স্থায়ী উপাদান। তারপরে দেখা গেল যে ডিএনএ গঠন সাধারণত 3 ধরনের উপাদান দিয়ে ডিএনএ গঠিত হচ্ছে। তারপরে আরেকটা ভাগ আসছে, সেটা হলো পিউরিন এবং পাইরিমিডিন। তারপরে ডিএনএ পূর্ণরূপ, আরএনএ এর পূর্ণরূপ। তো এখন যদি আমি ডিএনএ সম্পর্কে যাওয়ার পর তোমাদেরকে যদি এই দুটো মুছিয়ে ফেলি, আচ্ছা 50%, আচ্ছা আমি কি করলাম, 50% মুছাই ফেললে আমার হচ্ছে কি আরএনএ। আরএনএ অর্থাৎ একটা মাত্র চেইন দ্বারা আরএনএ গঠিত। আরএনএ হলো রাইবো নিউক্লিক অ্যাসিড, অর্থাৎ আরএনএ রাইবো নিউক্লিক অ্যাসিড, এটাই হলো আরএনএ। অর্থাৎ আরএনএ এর গঠনটা হলো একটা মাত্র সুতা বা চেইন দ্বারা গঠিত। তো আরএনএ এর ক্ষেত্রে যদি আমি আসি, অধিকাংশ আরএনএ তে একটি পলিনিউক্লিওটাইডের যে এর সূত্র থাকে, এতে 5 কার্বন যুক্ত রাইবোজ শর্করা থাকে, আগেও বলছিলাম, অযৌগ, ফসফেট এবং নাইট্রোজেন বেস থাকে। কিন্তু শুধু পার্থক্য এখানে যে থাইমিনের পরিবর্তে, অর্থাৎ থাইমিনের পরিবর্তে থাকে ইউরাসিল, এটাই শুধু আরএনএ এর পার্থক্য। আর সবকিছুই ওর কার মতো, ডিএনএ এর মতো। তো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আরএনএ ভাইরাসের ক্রোমোজোমের স্থায়ী উপাদান হিসেবে, অনেক সময় ভাইরাসের ক্ষেত্রে আরএনএ স্থায়ী উপাদান হিসেবে পাওয়া যায়। উদাহরণ যদি তোমাদের আসা যায় যে কিছু সংখ্যক ভাইরাসের ক্ষেত্রে, যেমন টিএমবি, অর্থাৎ আমার যেটা আসতেছে সেটা হলো টোবাকো মোজাইক ভাইরাস, মোজাইক ভাইরাস, ভাইরাসের ক্ষেত্রে আরএনএ স্থায়ী হিসেবে কাজ করে। আচ্ছা, আরএনএ কে বংশগতির বস্তু হিসেবে ব্যবহার করা হয় বা বংশগতির বস্তু হিসেবে কাজ করে থাকে। যদি আমি আরএনএ এর পরে যাই, তারপর আসতেছে আমার যেটা জিন। জিনের ক্ষেত্রে যে বাহ্যিক বৈশিষ্ট্য, অর্থাৎ জীবের যে বাহ্যিক বৈশিষ্ট্য, সেক্ষেত্রে জিন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। জিন, তো জিনের ক্ষেত্রে আসো, জীবের সব দৃশ্য এবং অদৃশ্যমান যে লক্ষণ প্রকাশিত হয়, সেটাই হলো আমার জিনের ক্ষেত্রে সদৃশ্য, মানে কি বলা হয়, দৃশ্যমান সমস্ত বৈশিষ্ট্য প্রকাশিত হয়। তো জিনের ক্ষেত্রে যদি আসি, এখানে একজন বিজ্ঞানী আছে, অর্থাৎ বিজ্ঞানী মেন্ডেলিভ জিনের তথ্য দিয়েছে খুব অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে। উনি 2টা সূত্র আবিষ্কার করছে, অর্থাৎ তোমাদের বইয়ের মধ্যে, মেইন বইয়ের মধ্যে একটা সূত্র সম্পর্কে এখানে ব্যাখ্যা দেওয়া হয়েছে, অর্থাৎ 3:1। উনি মটরশুঁটি নিয়ে সাধারণত এই ব্যাখ্যাটা প্রদান করেছেন। আমরা যদি আসি জিনের ক্ষেত্রে, ডিএনএ, তারপরে আসে আমার আরএনএ, প্রোটিন, তারপরে আসবে কি বৈশিষ্ট্য, অর্থাৎ বৈশিষ্ট্য প্রকাশিত হচ্ছে। তাহলে এখন আসতেছি আমরা যে ক্রোমোজোমের যে স্থানে জিন সাধারণত অবস্থান করে, ক্রোমোজোমের এই ক্ষেত্রে এই ক্রোমোজোমের যে স্থানে জিন অবস্থান করে তাকে সাধারণত কি বলা হয়, লোকাস। আবার কোনো সময় একটি জিন তোমার একাধিক বৈশিষ্ট্য অনেক সময় নিয়ন্ত্রণ করে থাকে, যে একটা জিন অনেকগুলো বৈশিষ্ট্য সে নিয়ন্ত্রণ করে থাকে। আচ্ছা, তোমাদের আমি এক্সপেরিমেন্টের মাধ্যমে এটা দেখাচ্ছি যে সাধারণত বিজ্ঞানী মেন্ডেলিভ কি করছে, টি, ক্যাপিটাল হাতের টি আর স্মল টি,
অর্থাৎ একটাকে সম্বোধন করা হয়েছে পিতা, আরেকটাকে সম্বোধন করা হয়েছে মাতা। তাহলে আমি যদি এটাকে মাতা সম্বোধন করে থাকি আর এটাকে যদি পিতা হিসেবে সম্বোধন করে থাকি, তাহলে একটা আমি লম্বা গাছ নিলাম, আরেকটা কি নিলাম, খাটো গাছ। তো এই লম্বা এবং খাটোর মধ্যে যদি আমি সংকরায়ন করি, অর্থাৎ প্রথম বংশধরে আমার যেটা আসবে সেটা হবে সবগুলাই আমার লম্বা হবে। দেখো এক্ষেত্রে একটা প্রকট জিন, আরেকটা হলো প্রচ্ছন্ন জিন। প্রকট জিন হলো বাহ্যিক যে বৈশিষ্ট্য প্রকাশের ক্ষেত্রে প্রথম যে বৈশিষ্ট্য প্রকাশের ক্ষেত্রে যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, অর্থাৎ প্রচ্ছন্ন জিনকে সে প্রকাশিত হতে দেয় না। এখন আসো এই প্রকট আর প্রচ্ছন্ন জিনের মধ্যে যদি আমি পার্থক্য তৈরি করি, সেক্ষেত্রে অর্থাৎ দ্বিতীয় বংশধরে যদি আমি আসি, ওদেরকে ক্রস করাই, তাহলে দেখা গেল টি ইন্টু টি। তো এই ক্ষেত্রে আসো আমার আসবে যে টি, তারপর আসবে ক্যাপিটাল টি ক্যাপিটাল টি, এখন আসবে ক্যাপিটাল টি স্মল টি, তারপরে আসবে ক্যাপিটাল টি স্মল টি, তারপরে আসবে স্মল টি স্মল টি। অর্থাৎ এটাকে বলা হয়েছে যে তোমার একটা হলো বিশুদ্ধ বড়, মানে সম্পূর্ণ এখানে বড়, এখানে প্রচ্ছন্ন অবস্থা কিছু না, এটাকে বলা হয়েছে বিশুদ্ধ বড়। তারপরে আমার যেটা সেটা হলো সংকর, তারপরেরটা হলো সংকর, তারপরেরটা হলো বিশুদ্ধ ছোট। তাহলে আমরা যেই বৈশিষ্ট্যটা এখানে এই মেন্ডেলেফের ক্ষেত্রে পেলাম সেটা হলো 3:1, অর্থাৎ একটা বড়, দুইটা, তিনটা। তাহলে তিনটা জাত আমার দেখা গেল বড় আর একটা হলো ছোট। তাহলে এই ছিল মেন্ডেলেফের অর্থাৎ জিনের বৈশিষ্ট্যের ক্ষেত্রে যে কিভাবে আসলে বৈশিষ্ট্য প্রকাশিত হয় তোমার দৃশ্যমান এবং অদৃশ্যমান। তো এখন আসি আমি যেটা, সেটা হলো ডিএনএ অনুলিপন, অর্থাৎ ডিএনএ রেপ্লিকেশন। ডিএনএ রেপ্লিকেশনটা কিভাবে হয়? সংশ্লেষিত, অর্থাৎ এক রকমের ফটোকপিও বলা যায় রেপ্লিকেশনকে। সাধারণত পুরাতন ডিএনএ ভেঙে আবার নতুন ডিএনএ কি হয়? তৈরি হচ্ছে। এই প্রক্রিয়া একটি ডিএনএ মধ্যে থেকে আরেকটা নতুন ডিএনএ কি হয়? তৈরি হয়। যদি আমি দেখা যায় যে ডিএনএটা আঁকি, তারপরে দেখো তাহলে আমার এখানে কি হয়েছে, দেখা গেল যে আমার এটা ছিল কি এডিনিন, সাইটোসিন, গুয়ানিন, থাইমিন, এভাবে বন্ডগুলো যুক্ত হয়েছে, ডাবল বন্ড, ট্রিপল বন্ড পরপর। তাহলে এটা হলো আমার মাদার ডিএনএ, আর এটাকে বলা হয়েছে ডটার ডিএনএ। অর্থাৎ মাতৃকোষ ভেঙে আমার যে ডিএনএ তৈরি হয়েছে তাকে বলা হয়েছে অপত্য ডিএনএ। তো এই ক্ষেত্রে আমার দেখা গেল যে কমপ্লিমেন্টারি, অর্থাৎ পরিপূরক। এখানে একটা আরেকটা দেখা গেল কি পরিপূরক, কিন্তু এক রকম নয়। এখানে যখন ডিএনএটা আবার ভেঙে গেল, তখন কিছু সময়ের জন্য যে নতুন ডিএনএ আবার প্রস্তুত শুরু হলো, তার মাঝখানে যে গ্যাপটা ছিল সেখানে আমার মেসেঞ্জার আরএনএ কাজ করছে। তাহলে তোমাদের একটা কথা বলা হয়নি, তোমাদের বই অবশ্যই টপিকসটা দেওয়া নেই। আরএনএ সাধারণত আমরা জানি 5 ধরনের, কিন্তু তোমাদের এখানে দেওয়া নেই। তারই একটা টাইপ হলো এমআরএনএ, অর্থাৎ মেসেঞ্জার আরএনএ। সেক্ষেত্রে আমার এখানে মেসেঞ্জার আরএনএ কাজ করছে। তাহলে আমি যেটা দেখতে পেলাম যে অর্ধেক পুরাতন এবং অর্ধেক নতুন। অর্ধেক আমার এখানে আসতেছে পুরাতন, আর অর্ধেক আমার যে নতুন যুক্ত হয়ে, তাহলে পুরাতন আর নতুন, অর্থাৎ এই অর্ধ রক্ষণশীল পদ্ধতি বলে 1956 সালে 1956 সালে ওয়াটসন ও ক্রিক, তাহলে 1956 সালে ওয়াটসন ক্রিক এই ধরনের ডিএনএ অনুলিপন প্রক্রিয়ার কি করছে, সে প্রস্তাব দিয়েছে। তারপর যদি আমি আসি ডিএনএ অনুলিপনের পর তোমাদের যেটা কাজ করতেছে সেটা হলো ডিএনএ টেস্ট। অর্থাৎ আমরা জানি অনেক সময় যে অপরাধী বা বিভিন্ন ধরনের সমস্যা করার ক্ষেত্রে ডিএনএ টেস্ট করা হয়। সেক্ষেত্রে দেখা গেল ডিএনএ টেস্ট যেটা, সেটা খুবই একটা ব্যয়বহুল টেস্ট, অর্থাৎ অনেক টাকা ব্যয় হয় ডিএনএ টেস্ট করার ক্ষেত্রে। তাহলে ডিএনএ টেস্ট যদি মানে যে ক্ষেত্রে করা হয়, সেক্ষেত্রে
অপরাধস্থল থেকে অপরাধের যে নমুনা সে পর্যবেক্ষণ নিয়ে অনেক সময় ডিএনএ টেস্ট করা হয়। তো নমুনা থেকে সাধারণত আমরা কি করা হয়, রাসায়নিক প্রক্রিয়া, অর্থাৎ রাসায়নিক প্রক্রিয়ায় ডিএনএ আলাদা করে নিতে হবে। অপরাধস্থল থেকে আমি যে ডিএনএটা নিলাম সেই নমুনা থেকে সেটা সাধারণত কিছু রাসায়নিক প্রক্রিয়ার মাধ্যমে ডিএনএকে কি করে নিতে হবে, আলাদা করে নিতে হবে। তারপরে ইলেকট্রোফোরেসিস দ্বারা তারপরে এগারোগ বা দেখা যে গেল পলিএক্রিলামাইড জেল, অর্থাৎ এক ধরনের একটা জেলের নাম, ডিএনএর টুকরোগুলোকে তাদের দৈর্ঘ্য অনুসারে বিভিন্ন ব্যান্ডে কি করা হয়, বিভিন্ন ব্যান্ডে সাধারণত আলাদা আলাদা করে সাজানো হয়। আর সেক্ষেত্রে দেখা যায় যে নাইট্রোসেলুলোজ কাগজের রেডিও অ্যাক্টিভ আইসোটোপ ডিএনএ এই পোরের সাথে দেখা যায় হাইব্রিডাইজ করে এক্স-রে ফিল্মের উপর, অর্থাৎ আমরা যে ফিল্ম দেখে থাকি এক্স-রে ফিল্মের উপর রেখে সন্দেহভাজন নমুনার মিল ও অমিল চিহ্নিত করে সাধারণত তুলনা করা হয় যে আসলে কি ওই লোকই অপরাধী কিনা। তাহলে আসো প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে যে আমি ক্রোমোজোম, তারপর দেখা গেল যে ডিএনএ, আরএনএ, জিন এবং ডিএনএ টেস্ট সম্পর্কে একটুখানি ব্যাখ্যা দেওয়ার যে চেষ্টা করলাম, সেক্ষেত্রে তোমরা অবশ্যই উপকৃত হবে আশা করি। তোমাদের এই অধ্যায়টা খুব ইম্পর্টেন্ট একটা অধ্যায়, আর তোমাদের এসএসসিতে খুব সামান্য পরিমাণে এখানে ডিএনএ সম্পর্কে দেওয়া। আমরা এসএসসিতে বিস্তারিত আরো অনেক ভাবে করতে জানবো। মোটামুটি সমুদ্রের একটা অল্প একটু অংশ হলো আমাদের এই এসএসসিতে দেওয়া। তো আমার ধারণা যে তোমরা ডিএনএর গঠনটা খুব ভালো করে শিখবা এবং চিত্রটা খুব ভালো করে আঁকা শিখবা। অনেক সময় তোমাদের পরীক্ষায় এই চিত্র আসে। তাহলে শিক্ষার্থীবৃন্দ তোমরা ভালো থাকো এবং সুস্থ থাকো। তা এই পর্যন্ত আজকে তোমাদের কাছ থেকে আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।